বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 4 অ্যান্ড ক্লাস 5, আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের ক্লাসে আমরা মূলত রিঅ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস এই নিয়ে একটা সলভ ক্লাস নিব। দেখো আমি উপরে লিখে দিয়েছি সলভ ক্লাস অফ রিঅ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। তার মানে কি রিঅ্যারেঞ্জমেন্ট আমাদের কত নম্বর কোশ্চেন আইটেম বলো তো দেখি। অবশ্যই আমাদের কোশ্চেনের 12 নম্বর কোশ্চেনে রিঅ্যারেঞ্জ থাকে, তাই না? তাহলে আমাদের এই ব্যাপারটা তো জানাই আছে যে প্রত্যেকটা আইটেমে 5টা করে ওয়ার্ড এলোমেলো করে দেওয়া থাকে। সেই 5টা ওয়ার্ডকে নিয়ে 5টা অথবা বেশি ওয়ার্ডও থাকতে পারে, তবে কোশ্চেন থাকে 5টা ABCDE। হ্যাঁ, এর মধ্যে এলোমেলো করে কয়েকটা করে ওয়ার্ড থাকে প্রত্যেকটা আইটেমে। সেই ওয়ার্ডগুলোকে সাজিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ ভালো একটা সেন্টেন্সে, মিনিংফুল সেন্টেন্সে রূপান্তরিত করতে হয়, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা আজকে এই কোশ্চেনটা সলভ করি, প্লাস হচ্ছে এটা তার পাশাপাশি এটাও জানবো যে রিঅ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডসে ভালো করতে হলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি সেই বিষয়গুলো আগে বলে দিই না। হ্যাঁ, কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে তোমাদের রিঅ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডসে খুব ভালো করা যাবে। দেখো 12 নম্বর কোশ্চেন অর্থাৎ রিঅ্যারেঞ্জে ভালো করতে হলে অবশ্যই তোমাদের আমি যে রুলসের ক্লাসটা নিয়েছি, তাই না? আমি কিছু স্ট্রাকচার লিখে দিয়েছি, সম্ভবত ওখানে 8টা স্ট্রাকচার লিখে দিয়েছি আমি। 8টা স্ট্রাকচার লিখে দিয়েছি। এই 8টা স্ট্রাকচার ঠোঁটস্থ থাকতে হবে, একেবারে মুখস্থ করে নিতে হবে, যাতে মানে তোমার চোখের সামনে এই 8টা স্ট্রাকচার ভাসে। ঠিক আছে? যখন তুমি রিঅ্যারেঞ্জ করবে তখন অবশ্যই এই 8টা স্ট্রাকচার তোমার একদম ঠোঁটস্থ থাকতে হবে, মানে স্মরণ থাকতে হবে। হ্যাঁ, আর যদি সেটা করতে পারো তাহলে যে কোনো সেন্টেন্স মেকিং অথবা যে কোনো সেন্টেন্সকে একটা ফরম্যাটে নিয়ে আসা তোমার জন্য কোনো ব্যাপারই হবে না। ঠিক আছে? আর দ্বিতীয়ত আরেকটা কথা, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জে কিন্তু তোমরা এই বিষয়টা লক্ষ্য করবে। ঠিক আছে? যে যেখানে শূন্য মানে যেখানে কোশ্চেন মার্ক দেওয়ার কথা সেখানে কোশ্চেন মার্ক দেয়া নাও থাকতে পারে। ঠিক আছে? অথবা ফুল স্টপ দেওয়া নাও থাকতে পারে, সেন্টেন্সের শেষে ফুল স্টপ দেয়া নাই অথবা শূন্যস্থান দেয়া নাই, কিন্তু তোমাকে তুমি যদি কোশ্চেন মেকিং করো ওটা, তার মানে ওই সেন্টেন্সটা যদি তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাও তাহলে অবশ্যই শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন অথবা কোশ্চেন মার্ক দিতে হবে। যদি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় অথবা একটা সিম্পল সেন্টেন্স হয় তাহলে সেটা শেষে কি দিতে হবে? অবশ্যই একটা ফুল স্টপ দিতে হবে। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন। ঠিক আছে? ক্যাপিটালাইজেশনের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে কোন ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে। হ্যাঁ, কোন ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে এটা খেয়াল রাখতে হবে। মনে করো আমি এই যে এখানে একটা উদাহরণস্বরূপ দেখাই দিচ্ছি, যে সি নাম্বার দেখো, ইন, লিভস, এ, শেফালি, তারপর ঢাকা। ঢাকা তো আমরা জানি যে ঢাকার ডিটা সবসময় বড় হাতের হয়, তাই না? এখানে কিন্তু আমি ছোট হাতের করে দিয়েছি যাতে তোমরা ব্যাপারটা বুঝতে পারো। হ্যাঁ, তাহলে এখানে দেখো ছোট হাতের দেয়া আছে, অবশ্যই তোমাকে এটা বড় হাতের করতে হবে। আমরা জানি যে প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তাই না? অবশ্যই যেহেতু এটা নাম, তাহলে নাম সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। দেখো একটা জায়গার নাম অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। একইভাবে মানুষের নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এই ব্যাপারগুলো খেয়াল রাখলেই তোমরা আশা করি সুন্দর করে একটা সেন্টেন্স মেকিং করতে পারবে। আরেকটা ব্যাপার, আরেকটা টিপস দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটা আছে, এই বইটা থেকে অনেক সময় রিঅ্যারেঞ্জের যে কোশ্চেনগুলো এগুলা এসে থাকে। হ্যাঁ, অনেক সময় এগুলো কমন পাবে তোমরা। তাহলে ওই বইটা খুব ভালো করে, বইটার প্রত্যেকটা সেন্টেন্স খুব ভালো করে মনোযোগ সহকারে কয়েকবার করে পড়বা। আশা করি প্রত্যেকটা সিন প্যাসেজ যখন পড়বা তখন গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো মার্কিং করে পড়ে ফেলবা, তাহলে তোমাদের রিঅ্যারেঞ্জে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে? ইনশাল্লাহ সমস্যা হবেও না। আচ্ছা, চলো তাহলে আজকের এই কোশ্চেনটা আমরা সলভ করি। তাহলে দেখো আমরা এখানে দেখো সবগুলাই কিন্তু একেবারে স্মল লেটারে দেওয়া আছে প্রত্যেকটা ওয়ার্ডে, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদেরকে অবশ্যই যখন আমরা সেন্টেন্সটা শুরু করব, সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা যে ওয়ার্ডটা সামনে আসবে সেই ওয়ার্ডটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ঠিক আছে? তাহলে আমি আশা করবো যে তোমরা এই ব্যাপারগুলো মাথায় রেখেই রিঅ্যারেঞ্জ করবে। আচ্ছা, চলো তাহলে এখানে এটা সলভ করি। আগে কোশ্চেনটা খুব ভালো করে পড়বে। আমি কোশ্চেনটা পড়ে দিচ্ছি, দেখো। রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস, তার মানে কি? রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে গুছিয়ে লেখো, পুনরায় সাজিয়ে লেখো কোন ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার। তার মানে কি? সঠিকভাবে
সঠিক ক্রম অনুসারে এই ওয়ার্ডগুলোকে সাজিয়ে লিখো টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, তার মানে কি অর্থবোধক বাক্যে রূপান্তরিত করতে। ঠিক আছে, তার মানে আমরা এতটুকু বুঝলাম যে আমাদের সেন্টেন্সগুলো এলোমেলো করে দেওয়া থাকে, সেই সেন্টেন্সগুলোকে খুব সুন্দর করে মানে অর্ডার ওয়াইজ অথবা সিকোয়েন্স ওয়াইজ সাজিয়ে লিখতে হবে, যাতে আমরা সেন্টেন্সটাকে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে পারি। আচ্ছা, এরপরে দেখো, এই দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা কথা দেয়া আছে, এই কথাটা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। দেখো, মেক শিওর ইউ পুট এ ক্যাপিটাল লেটার অ্যাট দ্য স্টার্ট, তার মানে কি অবশ্যই এটা নিশ্চিত করো যে একটা ক্যাপিটাল লেটার তোমার মানে শুরুর ওয়ার্ডটাতে হবে। হ্যাঁ, এটা শুরুর ওয়ার্ডটাতে একটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, সেটা বলছে। অ্যান্ড ফুল স্টপ অর কোশ্চেন মার্ক অ্যাট দ্য এন্ড, এবং ফুল স্টপ অথবা কি বলো, যেটাকে ছেদ চিহ্ন বলা হয়, পূর্ণ ছেদ চিহ্ন, তাহলে সেই ফুল স্টপ অথবা পূর্ণ ছেদ চিহ্ন অথবা কোশ্চেন মার্ক অথবা প্রশ্নবোধক চিহ্ন সেন্টেন্সের শেষে দিছো কিনা সেটাও খেয়াল রাখতে হবে। ঠিক আছে, অথবা নিশ্চিত করতে হবে। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। আমি আনসারটা এখানে লিখে দিলাম। আচ্ছা, দেখো, অবশ্যই তোমরা যদি স্ট্রাকচারগুলো, 8টা স্ট্রাকচার আমি তোমাদের শিটে দিয়ে দিছি অথবা ক্লাসে পড়াইছি, এই 8টা স্ট্রাকচার আশা করি তোমাদের খুবই হেল্প করবে এই রিঅ্যারেঞ্জ করার জন্য। ঠিক আছে, তাহলে দেখো এ নাম্বার, দেখো স্ট্রেংথ ইউনিটি ইজ, তাহলে আমরা জানি যে একটা সেন্টেন্সে সাধারণত সচরাচর যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার হয়, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা সাবজেক্ট ভার্ব বাকি অংশ বলতে এক্সটেনশনকে বোঝায়, সাবজেক্ট ভার্ব বাকি অংশ এটা বলতে পারো। আচ্ছা, সবসময় যে একটা সেন্টেন্সের শেষে অবজেক্ট থাকবে এমন না। হ্যাঁ, একটা সেন্টেন্সের শেষে অবজেক্ট অথবা এক্সটেনশনও থাকতে পারে। ঠিক আছে, এক্সটেনশন মানে বাড়তি অংশ। আচ্ছা, তাহলে দেখো এখানে স্ট্রেংথ মানে হচ্ছে একতা, স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি অথবা বল। স্ট্রেংথ মানে কি, শক্তি অথবা বল। ইউনিটি মানে একতা, আর ইজ তো একটা আমরা জানি যে এটা ভার্ব, তাই না? তাহলে এখানে যেহেতু আমরা বুঝতে পারতেছি যে এটা একতাই বল, এই প্রবাদ বাক্যটাকে মিন করতেছে, তাহলে এখানে লিখবো এ নাম্বার দিবা, এ নাম্বার দিয়ে সুন্দর করে লিখবা যে ইউনিটি ইজ ইউনিটি ইউনিটি ইজ স্ট্রেংথ। ঠিক আছে, এভাবে লিখবা। আমি আরেকবার লেখাটা খারাপ হয়ে গেছে। তাহলে ইউনিটি ইজ স্ট্রেংথ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট। দেখো, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ঠিক আছে, একইভাবে আমরা বি নাম্বারটা করে ফেলবো। আগে মনে মনে চেষ্টা করবো যে দেখি আমাদের কোনো বইয়ের কোনো সেন্টেন্সের সাথে মিলতেছে কিনা, সেটা চেষ্টা করবো। ঠিক আছে, এরপরে দেখো বি নাম্বারটা হচ্ছে এখানে দেখো ফ্রম, ওয়াজ, ড্রিজলিং, ইট, মর্নিং, দা। তাহলে এখানে আমরা কোন স্ট্রাকচারের মধ্যে ফেলতে পারি? দেখো, অবশ্যই সাবজেক্ট হিসেবে ইট আসবে, তাহলে ইট লিখবো আমরা, ইট ওয়াজ। ঠিক আছে, ইট ওয়াজ। তাহলে আমরা আগে দাগ দিয়ে নেব, আমরা যেটা করব যেটা লিখে ফেলবো সেটা নিচে দাগ দিব। ইট ওয়াজ লিখলাম আমরা, তাহলে ইট ওয়াজ ড্রিজলিং। হ্যাঁ, ড্রিজলিং। ইট ওয়াজ ড্রিজলিং from the morning। ঠিক আছে, from the morning, তার মানে সকাল থেকে বিজলি চমকাচ্ছে, তাই না? বিদ্যুৎ চমকাচ্ছে অথবা বিদ্যুৎ যা বলি যে বিজলি চমকাচ্ছে, আকাশে যে বজ্রপাত হয় সেটা হচ্ছে সকাল থেকে। আচ্ছা, এরপরে দেখো সি নাম্বার। তাহলে দেখো ইট, আমরা জানি যে ইট এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব প্লাস আইএনজি, ফ্রম দা মর্নিং। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো আমরা এরকম একটা স্ট্রাকচার করেছিলাম যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ, তাহলে এটার মধ্যে পড়ছে এটা। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো সি নাম্বার। অবশ্যই এখানে নাম আছে একটা, তাহলে নামটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করার চেষ্টা করব।
অথবা প্রোনাউন যদি থাকে সেটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করার চেষ্টা করব। যদি সেটা অবশেষে আমরা পূর্ণাঙ্গ একটা বাক্য তৈরি করতে পারি তাহলে আমরা সেটা লিখে ফেলবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে আগে ভেবে নেই যে শেফালি, তারপর ভার্ব দেখো লিভস, আমরা জানি যে শেফালি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, তাহলে অবশ্যই এটা পাইলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে দেখো শেফালি লিভস, তারপরে দেখো তারপরে ইন ব্যবহার করে আমরা ইন এ ফ্ল্যাট ইন ঢাকা, তাহলে শেফালি লিভস ইন এ ফ্ল্যাট ইন ঢাকা, এটা লিখতে পারো। হ্যাঁ, শেফালি lives in a flat in ঢাকা। ঢাকা অবশ্যই ডিটা ক্যাপিটাল লেটার দিতে হবে, ঠিক আছে। ডি এইচ এ কে এ, জায়গার নাম যেহেতু অবশ্যই এগুলা কিন্তু কোশ্চেনে এভাবে দেয়া থাকতে পারে, ঠিক আছে, তোমাদের সেটা কারেক্ট করে লিখতে হবে। আচ্ছা, শেফালি লিভস ইন এ ফ্ল্যাট ইন ঢাকা। আচ্ছা, ডি নাম্বার আসি আমরা। দেখো ডি নাম্বার কি বলছে যে টাইম হোয়াট ইট ইজ। আচ্ছা, আর শেষে দেখো একটারও শেষে কিন্তু ফুল স্টপ নাই, তোমাদের ফুল স্টপ দিতে হবে, ঠিক আছে। তাহলে টাইম হোয়াট ইট ইজ, তাহলে এখানে লিখতে পারো যে হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট। এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য, শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে অথবা কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে লিখবো আমরা হোয়াট টাইম ইজ ইট, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো হলো, সেন্টেন্স হলো। তাহলে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিব। আচ্ছা, এরপরে দেখো ই নাম্বারটা, দেখো ই নাম্বারটা কি আছে একটু পরে দেখি আমরা। সাম ইট টু ফুড বডি এনার্জি গিভ ইওর, তাহলে এখানে লিখবা যে আশা করি তোমাদের বই থেকে এটা তোমাদের কমন পড়ছে। তোমরা যদি খুব বই ভালো করে পড়ে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তোমাদের বইয়ের কত পৃষ্ঠায় অথবা কোন ইউনিটে অথবা কোন লেসনে এটা আছে। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে আমি এখানে লিখে দিই, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সে পরিণত করব। দেখো আমাদের, কারণ এখানে সরাসরি আমরা সাবজেক্টকে নিতে পারতেছি না, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় সেটা জানি। তাহলে এখানে লেখো যে eat some food, ঠিক আছে। eat some food, আমরা দেখো দাগ দিয়ে নেই, eat তারপরে some তারপরে food, এই তিনটা লিখলাম আমরা, তাই না। তারপরে লিখবা তারপর আমরা কোনটা লিখবো বলো তো। তারপরে লিখবা টু গিভ ইওর বডি এনার্জি, দেখো তারপর টু পাচ্ছি আমরা, টু তারপরে দেখো গিভ ইওর বডি এনার্জি, এখানে লিখবো টু গিভ ইওর বডি তাহলে ইট সাম ফুড টু গিভ ইওর বডি এনার্জি। আমি আশা করি এতটুকু ব্যাপার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটা কোশ্চেন সলভ করে দেখি। আরেকটা কোশ্চেন এবার সলভ করবো আমরা, তোমরা অবশ্যই নোট করে নেবে সেটা। আচ্ছা দেখো, এই কোশ্চেনটাও একই রকম আগের মতোই। আগের কোশ্চেনটা মানে যেভাবে পড়লাম আমি, এই কোশ্চেনটার ক্ষেত্রেও কিন্তু এই কোশ্চেনটা প্রযোজ্য, ঠিক আছে। আমি আবার পড়ে দিচ্ছি, দেখো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। তার মানে অর্থবোধক একটা বাক্য তৈরি করতে অর্ডারটা ঠিক রেখে অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার মেইনটেইন করে আমাদের ওয়ার্ডগুলোকে সাজিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো তারপরে ব্র্যাকেটের মধ্যে কি কথাটা দেয়া আছে সেই কথাটা আমরা খুব ভালো করে পড়বো। মেক শিওর ইউ পুট এ ক্যাপিটাল লেটার অ্যাট দ্য স্টার্ট অ্যান্ড ফুল স্টপ অর কোশ্চেন মার্ক অ্যাট দ্য এন্ড। তার মানে প্রথমের দিকে নিশ্চিত করতে হবে তুমি একটা ক্যাপিটাল লেটার বসাইছো, আর শেষের দিকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তুমি ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক যেটা লাগে সেটা বসিয়েছো, ঠিক আছে, অথবা সেটাকে লিখেছো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা এই রিঅ্যারেঞ্জের যে কোশ্চেনগুলো আছে একটু পড়ি। এ নাম্বার দেখো, গার্লস লাফিং আর দা, তাহলে এখানে অবশ্যই আমরা জানি যে দা গার্লস হবে এখানে, তাহলে দা গার্লস এটা সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে লাফিং, দা গার্লস আর লাফিং, এটা লিখবো আমরা।
তাহলে লিখে ফেলো দা গার্লস আর দ্য গার্লস আর লাফিং। তাহলে এখানে দেখো আমার দা গার্লস হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, এটা এই স্ট্রাকচার তোমাদের আমি পড়াইছি, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, বি নাম্বার দেখো, বি নাম্বার কোশ্চেনের উত্তর ভিলেজ। আরেকটা ব্যাপার, তোমাদের এখানে যেমন কমা দিয়ে দেওয়া আছে ওয়ার্ডগুলো, ঠিক আছে, এখানে কিন্তু স্ল্যাশ চিহ্ন অথবা চিহ্ন দিয়ে দেওয়া থাকতে পারে, সেটা হলেও কিন্তু মানে উত্তরটা একই হবে। ঠিক আছে, স্ল্যাশ চিহ্ন অথবা কমা চিহ্ন যে কোনো একটা থাক, আমাদের মানে আমরা খুব সুন্দর করে সেন্টেন্সটাকে সাজিয়ে গুছিয়ে একটা মানে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত করব। আচ্ছা, বি নাম্বার দেখো ভিলেজ হি স্মল ইন লিভস এ। তাহলে এখানে অবশ্যই হি যেহেতু আছে, আমরা হি কে সাবজেক্ট হিসেবে নেওয়ার চেষ্টা করব। তাহলে আগে চিন্তা করো যে হি, তারপরে যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত পাবো। তাহলে এখানে দেখো ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা একটা লিভস আছে, এল আই ভি ই এস, লিভস। তাই হি লিভস ইন এ স্মল ভিলেজ। তাহলে আশা করি এটা হয়ে যাবে আমাদের। তাহলে হি লিভস ইন এ স্মল ভিলেজ। আর তোমাদের খুব বেশি কঠিন দেয়া থাকবে না। হ্যাঁ, আমি আশা করি তোমাদের সহজই দেয়া থাকবে, কিন্তু ব্যাপার হচ্ছে তোমরা আমাদের শেখানো যে নিয়মগুলো, এই নিয়মগুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে কঠিন যদি অনেক সেন্টেন্স দেয়া থাকে সেটাও তোমরা পারবে। আচ্ছা, অবশ্যই আমার যে দেয়া শীটটা আছে, তোমাদের কোচিং থেকে যে শীটটা দিয়ে দিছে, ওই শীটটা খুব ভালো করে তোমরা আয়ত্ত করবে। ঠিক আছে, ওই শীটের যতগুলো প্র্যাকটিস দেয়া আছে অথবা উদাহরণ দেয়া আছে সবগুলো প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ তোমাদের কোনো রিয়ারেঞ্জের সমস্যা হবে না। আচ্ছা, সেই নাম্বার দেখো। তাহলে আরেকটা ব্যাপার, আরেকটা টেকনিক শিখা দেই, যেটা যে ওয়ার্ডগুলো এখানে উত্তরে লিখবে, কোশ্চেন থেকে সেই ওয়ার্ডের নিচে নিচে একটা করে ফোঁটা দিয়ে যাবে, অথবা কোশ্চেনের মধ্যে যতটা ওয়ার্ড আছে, মনে করো আমাদের এখানে আছে যে একটা, দুইটা, তিনটা, চারটা ওয়ার্ড, তাহলে আমরা উত্তর করার পরে দেখবো যে চারটা ওয়ার্ড হয়েছে কিনা, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে ঠিক আছে, কোনো ওয়ার্ড আমরা এড়াই যাইনি। আর এড়াই গেলে অথবা যদি বাদ দিয়ে যাও, তাহলে কিন্তু সেই সেন্টেন্সটা কেটে দিবে স্যার। ঠিক আছে, অবশ্যই এটা গুনে দেখতে হবে। আচ্ছা, এরপরে দেখো ন্যাশনাল ওয়ার্ড, সি নাম্বার দেখো, ন্যাশনাল ওয়ার্ড বাংলাদেশ ইজ দ্য ফ্লাওয়ার অফ। তাহলে এখানে লিখতে পারো, যেহেতু ওয়ার্ড আছে আমরা ভেবে নেব যে এটা প্রশ্নবোধক বাক্য হবে, তাহলে এখানে লিখে ফেলি হোয়াট। তাহলে হোয়াটের পরে আমরা ইজ নিয়ে আসবো। আমরা তো জানি যে কোশ্চেন কিভাবে করতে হয়, আমরা ডাব্লিউএইচ কোশ্চেন তোমাদের শিখাইছি খুব ভালো করে। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ হবে, হোয়াট ইজ, তারপরে দা নিয়ে আসবে। এখানে ন্যাশনাল আছে, তাহলে এখানে আশা করা যাচ্ছে যে হোয়াট ইজ দা হবে, হোয়াট ইজ দা ন্যাশনাল ফ্লাওয়ার। হ্যাঁ, হোয়াট ইজ দা ন্যাশনাল ফ্লাওয়ার অফ কি বাংলাদেশ। আর দেখো আমরা শেষে কিন্তু ফুল স্টপ দিলাম না, এখানে দিলাম প্রশ্নবোধক চিহ্ন, যেখানে যেটার দরকার। আমরা কিন্তু আগের গুলাতে সবগুলাতে ফুল স্টপ দিছি, এখানে দেখো ফুল স্টপ আছে, এখানে ফুল স্টপ আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমাদের ফুল স্টপের দরকার নেই, আমরা যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা প্রশ্নবোধক বাক্য, সুতরাং আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি শেষে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ, আমরা গুনে দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ওয়ার্ড, তাই না? এখানে দেখি সাতটা ওয়ার্ড যদি থাকে তাহলে আমাদেরটা ঠিক আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তাহলে আমাদের এটা ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা টেকনিক, বড় টেকনিক, যাতে তোমরা একটা ওয়ার্ডও এড়ায় না যাও। অনেক সময় বড় ওয়ার্ড, একটা বড় সেন্টেন্স দেয়া থাকে, অনেকগুলো সেন্টেন্স এলোমেলো করে দেয়া থাকে, তখন কিন্তু তোমরা দুই একটা এড়ায় যাও। যেমন ছোট ছোট যে ওয়ার্ডগুলো আছে, যেমন ইন, অ্যাট, এই কথাগুলো এড়ায় যাও, কিন্তু এটা এড়ানো যাবে না। ঠিক আছে, গুনে দেখতে হবে কতটা আছে। আচ্ছা, এরপরে দেখো ডি নাম্বার কোশ্চেন। ডি নাম্বার কোশ্চেনে দেখো বর্ন হোয়ার ওয়াজ হি। তাহলে এখানে আমরা জানি যে হিটা সাবজেক্ট হিসেবে আসবে, তাহলে আমরা এখানে লিখি, আমরা তো তোমাদের একটা খুব সুন্দর একটা সিন প্যাসেজে পড়েছি। দেখো এই সিন প্যাসেজে থেকে এটা কিন্তু কমন পড়েছে, আমি বলে দিলাম না, আশা করি তোমরা উপলব্ধি করতে পারছো। হ্যাঁ, যে কোথায় এখানে কোথায় পড়াইছি তোমাদের কিছুদিন আগে এই প্যাসেজটা আমি পড়াইছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো
এখানে কি লিখবো আমরা, হি, সরি আগে হি হবে না, এটা কিন্তু আমাদের প্রশ্নবোধক বাক্য হবে। তাহলে যেহেতু এখানে হয়া আছে আমি এটা দেখিনি, তাহলে এখানে হয়া নিয়ে আসো। হয়ারের পরে অবশ্যই আমরা জানি যে ভার্ব আসবে, তাই না, অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব হয়ার ওয়াজ, এখানে ওয়াজ আছে যেহেতু ইজ নাই, তাহলে এখানে ওয়াজ হবে। তাহলে হয়ার ওয়াজ, তারপরে দেখো সাবজেক্ট নিয়ে আসবো, অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট আছে, তাহলে হয়ার ওয়াজ হি, হি হচ্ছে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব বর্ন, বি ও আর এন, হয়ার ওয়াজ হি বর্ন। এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য তৈরি করলাম আমরা, তাই না। তাহলে হোয়ার ওয়াজ হি বর্ন। এন্ড ই নাম্বার দেখো, ই নাম্বার এটা একেবারে সহজ। আমরা কি লিখতে পারি বলো তো, দা ওয়েদার ইজ ভেরি কোল্ড, এটা লিখতে পারি, দা ওয়েদার ইজ ভেরি কোল্ড। আচ্ছা এখানে লিখবা দা ওয়েদার ইজ ভেরি কোল্ড, ঠিক আছে। আচ্ছা এখানে ফুল স্টপ দিবা ঠিক শেষে। আচ্ছা এখানে গুণে দেখবা যে কতটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। একইভাবে এখানে গুনবা যে কতটা ওয়ার্ড আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, আসলে আমাদের ওয়ার্ডগুলো মিললো কিনা, ঠিক আছে। আচ্ছা আমি আশা করি আজকের ক্লাসের সকল খুঁটিনাটি বিষয়গুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আমি এতটুকু আশা করব যে আজকের এই ক্লাস নেওয়ার পরে তোমাদের আর কোনো ধরনের সমস্যা রইলো না, ঠিক আছে। তারপরেও যদি সমস্যা থাকে তাহলে তোমরা আমাদের ইনফর্ম করার চেষ্টা করবে, আমরা ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা করে তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে তোমাদের জন্য আবার শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।